হ্যালো বন্ধুরা, 1893 সালে জার্মানিতে একটি 12 বছর বয়সী শিশু তার বাবা মাকে চিরতরে হারিয়ে ফেলে, অর্থাৎ মারা যায়। মারা যাওয়ার আগে তার বাবা মা তার জন্য কিছু টাকা সঞ্চয় করে রেখে গিয়েছিল, তবে ভবিষ্যতে তার ভ্রমণের সময় সেই টাকাও চুরি হয়ে যায়। কিন্তু নিজের সবকিছু হারানোর পরও তার একটি জিনিস বাকি ছিল, আর তা হলো ঘড়ির প্রতি তার অপ্রতিরোধ্য আবেগ। আর এই আবেগের ভিত্তিতেই সে তৈরি করে ফেলে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি কোম্পানি। এটি হচ্ছে রোলেক্সের ঘড়ির গল্প। জার্মানিতে মাত্র 12 বছর বয়সী হ্যান্স উইলসডর্ফ তার বাবা মার মৃত্যুর পর অনাথ হয়ে পড়ে। তখন তার ভবিষ্যৎ ছিল শুধুই অন্ধকার। এমন পরিস্থিতিতে তার আত্মীয়রা তার বাবা মায়ের ব্যবসা বাণিজ্য বিক্রি করে দেয় আর বাচ্চাটিকে বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দেয়। স্কুল চলাকালীন সুইজারল্যান্ডের এক ছেলের সাথে তার বন্ধুত্ব হয়, যে তাকে সুইজারল্যান্ডের ঘড়ি তৈরির শিল্প সম্পর্কে অনেক কিছু বলে। আর এসব জানার পর হ্যান্স বুঝতে পারেন এই ইন্ডাস্ট্রিতেই তার ভবিষ্যৎ। তাই 1900 সালে 19 বছর বয়সী হ্যান্স জার্মানি ছেড়ে সুইজারল্যান্ডে চলে যান। সুইজারল্যান্ডে কোনাক কর্টেন নামের একটি ঘড়ি তৈরির কোম্পানিতে চাকরি পান। এখানে তার কাজ ছিল প্রতিদিন শত শত পকেট ঘড়ির যথার্থতা পরীক্ষা করা। আর এই কাজটি করতে করতে তার নিখুঁত ঘড়ি তৈরির আগ্রহ গড়ে ওঠে। 1903 সালে তিনি লন্ডনে বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন, কিন্তু এই যাত্রায় তিনি একটা ঘটনার সম্মুখীন হন। তার বাবা মার কাছ থেকে পাওয়া 33,000 জার্মান সোনার চিহ্ন চুরি হয়ে যায়। এটি তার জন্য একটি বড় ধাক্কা ছিল, কিন্তু তার সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। লন্ডনে পৌঁছে তিনি সেলস ও মার্কেটিং এর উপর আরেকটি ঘড়ি তৈরির কোম্পানিতে চাকরি নেন এবং এরপর 2 বছর ঘড়ি তৈরির শিল্পে তিনি উৎপাদন, বিক্রি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ক্রেতাদের আচরণ সম্পর্কে অনেক কিছু শিখেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্ত ঘড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো ঘড়িগুলোকে এক্সপেন্সিভ এবং আলংকারিক করার দিকে মনোনিবেশ করছে, যদিও গ্রাহকরা সহজ, নির্ভুল এবং মার্জিত ঘড়ি চাচ্ছিলেন। এবং এই পরিস্থিতি পরিবর্তন করতে মাত্র 24 বছর বয়সে তিনি নিজের ঘড়ি তৈরির ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। কিন্তু একটা সমস্যা ছিল, এই ব্যবসাটি শুরু করার জন্য হান্সের পর্যাপ্ত পুঁজি ছিল না। তাই তিনি তার শ্যালককে তার ব্যবসায়িক অংশীদার বানিয়েছিলেন। ফলে 1905 সালে উইলসডর্ফ এবং ডেভিস প্রতিষ্ঠিত হয়। প্রথমত তিনি দেখেছিলেন যে ভ্রমণকারীদের একটি ঘড়ি বহন করা দরকার, যাতে তারা সময়মতো ট্রেন এবং বাস ধরতে পারে আর সময় মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। সে কারণে তিনি বিশেষভাবে ভ্রমণকারীদের জন্য একটি পকেট ঘড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সাধারণ ঘড়ির তুলনায় এই ঘড়িটির আকার ছোট রেখেছিলেন, যাতে যাত্রীরা এটা সহজে বহন করতে পারেন। এবং এর সাথে ঘড়ির থলেটি উন্নত মানের চামড়া দিয়ে তৈরি, যাতে এটিকে প্রিমিয়াম দেখায় আর ভ্রমণের সময় ভেঙে না যায়। তিনি এই ঘড়িটির নাম দিয়েছিলেন পোর্টফোলিও পকেট ওয়াচ এবং কোম্পানির প্রথম পণ্য অনুযায়ী এটি বেশ সফল ছিল। যদিও হ্যান্স একটি পকেট ঘড়ি তৈরি করে কোম্পানি শুরু করেছিলেন, কিন্তু তিনি চিরতরে পকেট ঘড়ি বানাতে চায়নি। তার অনুমান ছিল ভবিষ্যতে হাত ঘড়ি পকেট ঘড়িকে রিপ্লেস করে দিবে। সেজন্য হান্স বিশ্বমানের হাত ঘড়ি তৈরিতে তার সমস্ত মনোযোগ দেন। কিন্তু সমস্যা ছিল, সেই সময় হাত ঘড়ি গ্রাহকরা পড়তে প্রস্তুত ছিল না। তাদের ধারণা ছিল হাতঘড়ি শুধুমাত্র মহিলারাই পরে, কিন্তু হান্স ক্রেতাদের এই ধারণাকে পরিবর্তন করতে চেয়েছিলেন। 1906 সালে হান্স দেখেছিলেন যে ব্রিটেনে পুরুষ এবং মহিলারা ব্রেসলেট পরতে পছন্দ করে। এখানে তিনি একটি বড় সুযোগ খুঁজে পেয়েছিলেন। তিনি বাজারে রূপো এবং সোনার হাতঘড়ি চালু করেন, যার বেল্ট ছিল চামড়ার নয় বরং সোনা এবং রূপার, যা দেখতে অবিকল ব্রেসলেটের মতো ছিল। সেই সঙ্গে এসব ঘড়িকে তিনি হাতঘড়ি বলেননি, তিনি সেগুলোকে ব্রেসলেট ঘড়ি হিসেবে চিহ্নিত করেন। আর এই কৌশলের কারণে তার হাতঘড়িগুলো পুরো ব্রিটেনে জনপ্রিয় হয়ে ওঠে। এ সময় হান্স দেখেন বাজারে সব ঘড়িতে নির্মাতার নাম লেখা রয়েছে, কিন্তু হান্স চেয়েছিলেন তার ঘড়িগুলোর নিজস্ব একটি নাম থাকুক, একটি এমন নাম যা ঘড়ির সাথে যায় এবং নামটা ছোট হয় আর যে কোনো ভাষায় সহজে উচ্চারণ করা যায়। এই জন্য তিনি বিভিন্ন বর্ণমালা একত্রিত করে 100টিরও বেশি নাম তৈরি করেছিলেন। এর মধ্যে একটি মনোরম শব্দযুক্ত নাম তার মনে এসেছিল, আর সেই নামটি ছিল রোলেক্স। 1908 সালে তিনি এটিকে ট্রেডমার্ক করিয়ে নেয়। রোলেক্স ঘড়ির বিক্রি বেশ ভালো ছিল, কিন্তু তাদের অ্যাকুরেসির সমস্যা এখনো সম্পূর্ণরূপে সমাধান করা যায়নি। আসলে হাত ঘড়ির মুভমেন্ট ছিল খুব কম, যার কারণে কেউ পুরোপুরি সঠিকভাবে মুভমেন্ট বানাতে সফল হননি। 1910 সাল পর্যন্ত হান্স সুইজারল্যান্ড থেকে তার ঘড়ির গতিবিধি আমদানি করেছিলেন, কিন্তু এখন হান্স নিজের মুভমেন্ট বানানোর সিদ্ধান্ত নেন। তিনি হরোলজি অধ্যয়নে নিজেকে যুক্ত করেন, সারা বিশ্বের বিশেষজ্ঞ ঘড়ি প্রস্তুতকারকদের সাথে মিটিং করেন আর নিজেকে মুভমেন্টের পারদর্শী করে তোলেন। এবং তারপর তার প্রথম হাতঘড়ি মুভমেন্ট 15 লাইন ক্লেভার 200, তিনি এটিকে সার্টিফিকেশনের জন্য সুইজারল্যান্ডের অফিসিয়াল ক্রোনোমিটার টেস্টিং ইনস্টিটিউটে পাঠিয়েছিলেন। সেখানে ঘড়িটিকে কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর এটা পুরো বিশ্বে প্রথম হাতঘড়ি
ঘড়ি মুভমেন্ট হয়, যাতে ক্রোনোমিটার সার্টিফিকেট ছিল। মূলত হান্স বিশ্বের সবচেয়ে সঠিক হাতঘড়ি মুভমেন্ট তৈরি করেছিলেন। এই উদ্ভাবনের কারণে রোলেক্সের খ্যাতি অনেক বেড়ে যায়, আর এখন তার ঘড়িগুলো কেবল ব্রিটেনে নয়, ইউরোপের অন্যান্য দেশেও রপ্তানি করা হয়েছিল। 1914 সাল পর্যন্ত হান্স ব্রিটেনের উইলডস অ্যান্ড ডেভিসের একাধিক অফিস স্থাপন করেছিলেন। তিনি 60টিরও বেশি ব্যতিক্রমী লোকের একটি দল প্রস্তুত করেন এবং ব্যবসা ক্রমাগত বাড়তে থাকে। কিন্তু তারপরে একটি বড় ঘটনা তার বৃদ্ধির গল্পে বিরতি দেয়। প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের জন্য অর্থ প্রদানের জন্য ব্রিটেনের সরকার ঘড়ির উপর 33% রপ্তানি শুল্ক আরোপ করেন, যার কারণে রোলেক্সের দাম বিদেশি প্রতিযোগিতার তুলনায় 33% বৃদ্ধি পায় এবং তাদের বিক্রি কমে যায়। এই সংকট থেকে বাঁচতে হান্সকে তার পুরো কোম্পানিটি ব্রিটেন থেকে সুইজারল্যান্ডে স্থানান্তর করতে হয়েছিল। এখন পর্যন্ত রোলেক্স ছিল তার ঘড়ির ব্র্যান্ডের নাম, কিন্তু সুইজারল্যান্ডে আসার পর তিনি তার কোম্পানির নামও রোলেক্স ওয়াচ কোম্পানি লিমিটেড রাখে আর নিজের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। যুদ্ধের কারণে বিলাসবহুল ঘড়ির বাজার ভেঙে পড়েছিল, কিন্তু তারপর হান্স একটি খুব আকর্ষণীয় ট্রেন্ড দেখতে পায়। হঠাৎ করে প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধরত সেনাবাহিনীর কাছ থেকে হাতঘড়ির ব্যাপক চাহিদা দেখা দেয়। আসলে যুদ্ধের সময় সমস্ত সৈনিকদের জন্য সময় দেখা খুবই গুরুত্বপূর্ণ হয়, যাতে তারা সঠিকভাবে তাদের কর্মের নির্ধারণ করতে পারেন, যেমন কখন গুলি করতে হবে, কখন এগিয়ে যেতে হবে ইত্যাদি। এমন পরিস্থিতিতে সময় দেখার জন্য পকেট ঘড়ি ব্যবহার করা সম্ভব হয় না, কেননা সময় দেখার জন্য সৈনিকদের তাদের রাইফেলগুলোকে নিচে রাখতে হতো, তাদের কুটগুলো খুলতে হতো এবং তারপর ঘড়িটি বের করে সময় দেখতে হতো। এই কারণে সেনাবাহিনী হাত ঘড়িতে স্থানান্তর হতে শুরু করে, কেননা এটাই সময় দেখা খুব সহজ ছিল। এটি দেখে রোলেক্স সৈনিকদের জন্য তার ট্রেঞ্চ ঘড়ি চালু করেন। এই ঘড়িগুলোতে ছিল আনবিলিভেবল গ্লাস এবং মজবুত বডি। এতে ছিল আলোকিত রেডিয়াম অ্যাওয়ার্ড হ্যান্ড, যাতে সৈনিকরা কম আলোতেও সময় দেখতে পারে। এই ট্রেঞ্চ ঘড়িগুলো যুদ্ধের সময় রোলেক্সকে ভালো ব্যবসা করতে সাহায্য করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকরা তাদের নিজ দেশে বীর হিসেবে বিবেচিত হতো, আর যখন লোকেরা তাদের নায়কদের হাতে হাত ঘড়ি পরতে দেখে, তারাও দ্রুতই হাত ঘড়িতে স্থানান্তর হতে শুরু করে। যেমনটা হ্যান্স ভেবেছিলেন, হাত ঘড়ি সম্পূর্ণরূপে পকেট ঘড়িকে রিপ্লেস করে দিয়েছে, কিন্তু এখনো হাত ঘড়িগুলোতে একটি বড় সমস্যা ছিল। ঘড়িগুলোর ভেতরে সহজে ধুলো আর পানি ঢুকে যেত, ফলাফল ঘড়িগুলো সহজে নষ্ট হয়ে যেত। হ্যান্স এখন এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। সে একটি ঘড়ির কেস তৈরি করার সিদ্ধান্ত নেয়, যা খুব টাইট, এতটাই টাইট যে ঘড়িটা পরলে কখনোই ধুলো, তাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। হ্যান্স দেখলেন যে সমস্ত ঘড়ি এখনো স্ন্যাপ অন মেকানিজম দিয়ে তৈরি, অর্থাৎ ঘড়ির কম্পোনেন্ট সাধারণত একটি অপরটির উপর ফিট করে তৈরি করা হয়, ঠিক যেমন টিফিন বক্স জড়ো করা হয়। কিন্তু এই কারণে ঘড়িতে ছোট ছোট ফাঁক রয়ে যায়, ফলে ধুলো আর পানি সহজেই ভেতরে ঢুকতে পারে। এই কারণে রোলেক্স প্রথমবারের মতো স্ক্রু অন মেকানিজম সহ একটি ঘড়ির কেস ডিজাইন করে, যেখানে ঘড়ির কম্পোনেন্টগুলো গ্রুপস হতো। ফলাফল তারা একসাথে ফিট নয়, বরং শক্তভাবে স্ক্রু হয়ে যায়। সেই সাথে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রাবারের রিং ছিল, যাতে বাকি থাকা শূন্য স্থানগুলোও পূরণ হয়ে যায়। অবশেষে এই ঘড়ির ঘূর্ণায়মান মুকুটটি সাবমেরিন হ্যাচের মতো পুরো শরীরকে শক্তভাবে সিল করে দেয়। এই ঘড়িটি ঝিনুকের মতো অভ্যন্তরীণ ক্ষতি ছাড়াই সীমাহীন সময়ের জন্য জলে থাকতে পারে, আর এই কারণেই ঘড়িটির নাম দেওয়া হয় দ্য রোলেক্স ওস্টার। 1926 সালে চালু হওয়া এই ঘড়িটি ছিল বৈপ্লবিক, আর এই কারণেই এর প্রচারের জন্য বৈপ্লবিক মার্কেটিং এর প্রয়োজন ছিল। তাই হান্স জানতে পারেন মার্সিডিজ গিল্ডস নামের একজন সাঁতারু আছে, যার দাবি ছিল তিনি প্রথম নারী যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। কিন্তু অনেকেই এটাকে মিথ্যে বলে দাবি করে। এই জন্য তিনি নিজেকে প্রমাণ করতে আবার চ্যালেঞ্জটি গ্রহণ করে আর বলে তিনি আবারও ইংলিশ চ্যানেল পাড়ি দিবে। আর এবার সারা দুনিয়ার মিডিয়ার সামনে হ্যান্স মার্সিডিজকে কন্ট্যাক্ট করে আর ওনাকে রোলেক্সের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অফার দেন। রোলেক্স ওস্টারের ওয়াটারপ্রুফ ক্যাপাবিলিটির প্রমোট করার জন্য মার্সিডিজ নিজের সাঁতারের দ্বারা ঘড়িকে নিজের নেকলেসে বেঁধে নেয়। মার্সিডিজের সাঁতারের শুরুটা খুবই ভালো হয়। আনুমানিক 10 ঘন্টা সাঁতার কাটার পর উনি ইংলিশ চ্যানেলের প্রায় 80% অংশ পাড়ি দিয়ে দিয়েছিলেন, কিন্তু এরপর তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই জন্যই ওনাকে উদ্ধার করা হয়। ওনার সাঁতার তো সফল হয়নি, কিন্তু রোলেক্স ঘড়িকে যখন চেক করা হয় তখন দেখা যায় এটি নিখুঁতভাবে কাজ করছে। এমন ব্যর্থতার পরেও মার্সিডিজ গ্লাইডস নিজের এফোর্টের কারণে চারিদিকে জনপ্রিয় হয়ে ওঠে, আর ওনার সাথে সাথে জনপ্রিয় হয়ে ওঠে পৃথিবীর প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি রোলেক্স ওস্টার।
হান্স মার্সিডিজ আর রোলেক্সকে নিজের বিজ্ঞাপনে একসাথে দেখিয়েছিলেন। এছাড়াও হান্স রোলেক্সের সকল খুচরা বিক্রেতাদের কাছে রোলেক্স ওস্টারকে একটি মাছের অ্যাকুরিয়ামের ভেতরে রেখে প্রদর্শিত করে, যার মধ্যে রিয়েল মাছও থাকত। 1928 সালে তিনি মিস ইভলিন লেই নামের সেরা একজন জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হায়ার করেন। এনার বিজ্ঞাপনেও এভলিন রোলেক্স ওস্টার পরেছিল আর ওনার হাত একটি মাছের অ্যাকুরিয়ামে ছিল। এত অসাধারণ মার্কেটিং কৌশলের কারণে রোলেক্স ওস্টারের ওয়াটার প্রুফিং ফিচার অনেক জনপ্রিয় হয়ে ওঠে আর এটা রোলেক্সের সাফল্যকে অনন্য লেভেলে নিয়ে যায়। কিন্তু যেখানে সারা দুনিয়া হ্যান্স আর রোলেক্সের সুনাম করছিল, সেখানে হ্যান্স এখনো সন্তুষ্ট হচ্ছিল না, কারণ সেই সময় ঘড়িগুলো সম্পূর্ণভাবে মেকানিক্যাল ঘড়ি হতো। এর মানে ঘড়িটির পাওয়ার কোনো ব্যাটারি থেকে না, বরং একটি মেইন স্প্রিং থেকে যেত। মূলত ঘড়ির মুকুটটিকে ঘুরিয়ে দিয়ে এই স্প্রিংকে টাইট করতে হতো। পুরোপুরি টাইট হওয়ার পর এই স্প্রিং ধীরে ধীরে ওয়াইন্ড হতো আর ঘড়ির কাঁটাগুলোকে চালাতো। সহজভাবে বললে এটা একটা চাবি সিস্টেম খেলনার মতো কাজ করত। এই ঘড়িগুলোকে প্রতি 2 দিন পর পর ওয়াইন্ড করতে হতো। রোলেক্স ওস্টারকে ওয়াইন্ড করার পর যদি মুকুটটিকে ভালোভাবে টাইট না করা হতো, তখন পানি ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কারণে হ্যান্সের পরবর্তী পরিকল্পনা ছিল একটি সম্পূর্ণ অটোমেটিক ঘড়ি তৈরি করা। সেজন্য হ্যান্স কয়েক বছর ধরে এই সমস্যাটিকে সমাধান করার জন্য লেগেছিল এবং অবশেষে তিনি আবিষ্কার করেন পারপাচুয়াল রোটার। এই রোটারটি মূলত একটি সেমি সার্কুলার রোটার ছিল, যা ঘড়ির ভেতরে সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরতে পারত। এই রোটারটি একাধিক গিয়ারের মাধ্যমে মেইন স্প্রিং এর সাথে কানেক্ট হতো। দৈনন্দিন জীবনে ঘড়ি পরে থাকা ব্যক্তি যখন নিজের হাতকে নড়াচড়া করত, তখন এই রোটারটি ঘুরতো আর গিয়ারের মাধ্যমে এর পাওয়ার স্থানান্তর হতো মেইন স্প্রিং এ এবং মেইন স্প্রিং অটোমেটিক টাইট হয়ে যেত। অর্থাৎ ঘড়ি পরে থাকার ফলেই মেইন স্প্রিং ওয়াইন্ড হয়ে যেত। এই ঘড়িটি অটোমেটিক্যালি চিরকালের জন্য মানে পারপাচুয়ালি চলতে পারত। এই জন্য এর নাম দেওয়া হয় দ্য রোলেক্স ওস্টার পারপাচুয়াল। এর আগেও এরকম পারপাচুয়াল ঘড়ি বানানোর অনেক চেষ্টা করা হয়েছিল, তবে রোলেক্স প্রথম ছিল যে এটাকে সফলভাবে বানিয়েছিল। পারপাচুয়াল রোলেক্স আর হান্স উইলসডর্ফকে ঘড়ি তৈরির দুনিয়ার লিজেন্ড বানিয়ে দিয়েছিল। কিন্তু তারপর 1939 সালে আবার একটা বড় সমস্যা এসে হাজির হয়, আর তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের কারণে সমগ্র বিশ্বের ব্যবসা বাণিজ্যে ধস নামে আর রোলেক্সের বিক্রি আবারও কমে যায়। পরের কয়েক বছরে সব বিপর্যয়ের পরেও হ্যান্স রোলেক্সের যাত্রাকে নিশ্চিত করে। কিন্তু এরপর আরও একটা সমস্যা হয়ে যায়। 1944 সালে তার স্ত্রী মারা যায়। গত 6 বছর হ্যান্সের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল। কিন্তু ছোটবেলা থেকেই এরকম সমস্যা মোকাবেলা করতে করতে উনি একটা যোদ্ধার মানসিকতা গড়ে তুলে। এজন্যই তিনি তার শক্তিকে পুনর্গঠন করে এবং আবার সেই কাজেই ফিরেন যেখানে তিনি বিশ্বজয়ী মানে বিশ্বমানের ঘড়ি তৈরি করার জন্য। 1945 সালে রোলেক্স তার 40তম বার্ষিকী সম্পূর্ণ করে। এই উপলক্ষে রোলেক্স লঞ্চ করে রোলেক্স ডেটজাস্ট, যা বিশ্বের প্রথম অটোমেটিক ওয়াটারপ্রুফ ঘড়ি, যার মধ্যে তারিখ ছিল। কিন্তু এতে একটি সমস্যা ছিল। কিছু মানুষ কমপ্লেন করেছিলেন তারিখের ডিসপ্লেটি অনেক ছোট হওয়ার কারণে ওনাদের তারিখ দেখতে সমস্যা হতো। হ্যান্স আবারও এই সমস্যাটির সমাধান খুঁজতে শুরু করেন আর বলা হয় একদিন ওনার ঘড়িতে পানির একটা ফোঁটা এসে পড়ে তারিখের ঠিক উপরে, ফলে তারিখ ম্যাগনিফাই হয়ে দেখা যায়। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে উনি ডেটজাস্ট ঘড়ির উপরে 2.5x ম্যাগনিফাইং গ্লাস যুক্ত করেন। তারপর এই সমস্যাটিও সমাধান হয়ে যায়। 1960 সালের মধ্যে রোলেক্স আরো অনেক বৈপ্লবিক ঘড়ি লঞ্চ করে, যেমন 1953 সালে রোলেক্স এক্সপ্লোরার লঞ্চ করা হয়, যা মূলত পর্বতারোহী ও এক্সপ্লোরারদের জন্য তৈরি, যা শক্তিশালী এবং অবিচ্ছেদ্য ছিল, যাতে ওনাদের ঘড়ি ড্যামেজ হওয়ার কোনো চিন্তা না করতে হয়। 1955 সালে রোলেক্স জিএমটি মাস্টার লঞ্চ করেন। এই ঘড়িটিতে একটি ঘূর্ণায়মান বেজেল ছিল। ঘড়িটি মূলত পাইলটদের জন্য, কেননা পাইলটদের ফ্লাই করার কারণে আলাদা আলাদা সময়কে ট্র্যাক করতে হতো আর এই বেজেলের মাধ্যমে তারা এটা করতে পারত। অবশেষে 1960 সালে রোলেক্সের ডিপ সি স্পেশাল নামের একটি পরীক্ষামূলক ঘড়ি লঞ্চ করা হয়, যা গভীর সমুদ্রে পানির চাপকে সহ করার জন্য ডিজাইন করা হয়েছিল। 1960 সালে ঘড়িটিকে পরীক্ষা করার জন্য ওই সময়ের গভীর সমুদ্রে, যা প্রায় 11,000 মিটার গভীর ছিল, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আর অত গভীরেও ঘড়িটি সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করছিল। এর সাথে রোলেক্স ঘড়ির জগতে নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করে নিয়েছিল। হোক সেটা মাউন্ট এভারেস্টের চূড়া কিংবা সমুদ্রের গভীরতম স্থান, সকল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা শুধুমাত্র একটি ঘড়ি ব্র্যান্ডেরই ছিল, আর সেটা হলো রোলেক্স। হ্যান্স রোলেক্সের সাথে এমন সবকিছু অর্জন করেছিল যা অন্য ঘড়ি প্রস্তুতকারক ব্র্যান্ড স্বপ্নেও অর্জনের কথা ভাবেনি। এরপর 1960 সালে হ্যান্স উইলসডর্ফ 79 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান।
কিন্তু পিছনে রেখে যায় এমন একটি ঘড়ি ব্র্যান্ড যা তাকে চিরতরে অমর করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল রোলেক্সের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এরকম ইন্টারেস্টিং সব ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।